নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি ঋষিকেশ। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, নৈহাটিতে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী। নৈহাটিতে শুট আউট, দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী, এমনটাই জানা যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। নৈহাটিতে শুট আউট, এবার নৈহাটিতে শুট আউট, খুন তৃণমূল কর্মী, দুষ্কৃতীদের গুলিতে খুন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। নৈহাটিতে খুন তৃণমূল কর্মী, এবার নৈহাটিতে শুট আউট, গুলি করে খুন তৃণমূল কর্মীকে, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠছে। শুভজিৎ সিং রয়েছেন। শুভজিৎ, কখন ঘটেছে এই ঘটনাটি, কি জানা যাচ্ছে? দেখো ঋষিকেশ, আজকে যখন সন্ধ্যের কিছুক্ষণ আগে সন্তোষ যাদব, 32 বছর বয়স, স্থানীয় তৃণমূল কর্মী, সক্রিয় তৃণমূল কর্মী বলেই কিন্তু পরিচিত, তিনি যখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন তখন গৌরীপুর মোড়ের কাছে হঠাৎ করে বেশ কিছু যুবক তাকে ঘিরে ধরে এবং তাকে এলো পাথারি প্রথমে ইট দিয়ে মারতে থাকে। সে প্রাণে বাঁচার জন্য দৌড়াতে গেলে সে পড়ে যায়, ইট দিয়ে তখন তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ তাকে ধরে রাজেশ সাউ এবং চিন্টু সিং সহ আরো 8 জন মিলে তাকে এলো পাথারি গুলি তাকে মারতে থাকে। প্রথম যে গুলিটি সেটা তার কান ঘেঁষে বেরিয়ে গেলেও তার মুখ লক্ষ্য করে পরপর 4টি গুলি চালানো হয়, যার মধ্যে 3টি গুলি তার মুখেই লাগে এবং রক্তাক্ত অবস্থা তখন সে মাটিতে পড়ে থাকে। এবং স্থানীয় যারা তৃণমূল যারা নেতৃত্ব রয়েছেন, যারা তৃণমূল কর্মীরা রয়েছেন, তারা যখন খবর পান যে এই সন্তোষ যাদবের উপর এমনভাবে আক্রমণ হয়েছে, তখন তারা ঘটনাস্থলে যান এবং তখন সন্তোষকে যখন উদ্ধার করে নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনা ঘটার পর থেকে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে নৈহাটি ভাটপাড়া জগদ্দল। একাধিকবার তোমরা জানো যে বোমা, গুলি এবং খুনের যে ঘটনা ঘটে, সেই ঘটনার কিন্তু আবারও পুনরাবৃত্তি ঘটলো এই নৈহাটিতে। কিছুক্ষণ আগেই ঘটনাস্থল থেকে পরিদর্শন করে নৈহাটিতে যে হসপিটাল রয়েছেন সেখানে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। এবং ঘটনাস্থলে সকাল থেকে যখন থেকে ঘটনা ঘটেছে তারপর থেকে কিন্তু হসপিটাল চত্বরে রয়েছেন নৈহাটির বিধায়ক সনদে, নৈহাটি চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্বের দাবি যে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর নেতৃত্বে এই গুলি চালানোর ঘটনা ঘটেছে। কারণ 2024 সালে সদ্য চলে যাওয়া লোকসভা নির্বাচনে অর্জুন সিং যেভাবে হেরেছেন, সেই হারের জন্যই কিন্তু এই কারণে ঘটনা তিনি চালাচ্ছেন। শুভজিৎ, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করতে পেরেছে পুলিশ? দেখো, ইতিমধ্যে এলাকায় বেশ কয়েকটি যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে রাজেশ সাউ এবং চিন্টু সিংকে কিন্তু পুলিশ চিহ্নিত করতে পেরেছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান নৈহাটি এলাকা থেকে তারা বেরোতে পারেনি, তারা এখনো এই এলাকায় ঘুরে বেড়াচ্ছে এবং তাদের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। এখনো পর্যন্ত বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে নৈহাটি থানাতে নিয়ে গিয়ে, এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে অতি শীঘ্রই যে ঘটনার মূল চক্রী তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে। ঋষিকেশ। শুভজিৎ, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম প্রতিনিধি শুভজিৎ সিং এর সঙ্গে। নৈহাটিতে শুট আউট, গুলি করে খুন তৃণমূল কর্মীকে, দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে, দুষ্কৃতীদের গুলিতে খুন হচ্ছেন তৃণমূল কর্মী সন্তোষ যাদব এবং অর্জুন সিং এর বিরুদ্ধেই অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের। অন্তত 4 রাউন্ড গুলি চলে, দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বে। যদি এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি পুলিশ। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বকে কড়া বার্তা কোচবিহারের দাপুটের নেতা এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। নিজেকে লাল তৃণমূল বলে দাবি করে তিনি বলেন, লাল তৃণমূলের জন্যই তৃণমূল ক্ষমতায় এসেছে। পাশাপাশি দলের প্রবীণ নেতৃত্বকে শাশুড়ির সঙ্গে এবং নবীন প্রজন্মকে নতুন বউয়ের সঙ্গে তুলনা করে উদয়নের বক্তব্য, এই শাশুড়িদের এখন নতুন বউদের হাতে ক্ষমতা তুলে দেওয়া উচিত। কোচবিহার তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র বিরোধ রয়েছে। এক গোষ্ঠীতে আছেন উদয়ন, জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক, কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। অন্য গোষ্ঠীতে রয়েছেন প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, পার্থপ্রতিম রায় প্রমুখ। বিভিন্ন সভা সমাবেশে দুই গোষ্ঠীর নেতারা মাঝে মাঝেই একে অপরকে আক্রমণ করে থাকেন। বৃহস্পতিবার মেখলিগঞ্জে দলের এক সভায় উদয়ন বলেন, শাশুড়িদের এখন কোমরে ব্যথা, তাই তাদের আঁচলের চাবি নতুন বউদের হাতে তুলে দেওয়া উচিত। জেলায় আমাদের দলে যেসব শাশুড়ি আছেন
তাদের অভিজিতের মতো নতুন বউদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার সময় এসেছে। রাজনৈতিক মহল মনে করছে দলের অন্দরে নবীন প্রবীণ বিতর্কে উদয়ন নবীনদের হয়েই ব্যাট হাতে তুলে নিলেন। একই সঙ্গে খোঁচা দিতে ছাড়েননি রবীন্দ্রনাথ ঘোষের মতো প্রবীণদের। শাশুড়ি আগে আসে, বউ পরে আসে, কিন্তু আস্তে আস্তে ওই বউ বাড়ির দেওয়ানি হয়ে ওঠে। শাশুড়ি বউ নিজের আঁচলের থেকে চাবি খুলিয়ে বউয়ের হাতে দিয়ে বলে সংসারের দায়িত্ব তোমরা নাও। শাশুড়ি তো কথা বলে না, আমরা একটি বিয়ে করিয়ে আগত, তোমরা আসছেন পরে, তোমার দেওয়ানিগিরি চলবে না, দেওয়ানিগিরি আমারে চলবে। শাশুড়ি যখন বোঝে যে আমার কোমরের জোর কমিয়ে গেছে, মুই ভালো করি হাঁটির পাং না, মোর কোমরে জোর নাই, তখন স্বেচ্ছায় শাশুড়ির ওই চাবিটা বউয়ের হাতে দেয়। এইরকম যত শাশুড়ি আছে আমার দলের ভিতরে সবারই উচিত চাবিটা ওই আমার বাড়ির সবচাইতে নয়া বউ অভিজিৎ দে ভৌমিকের আঁচলে বাঁধিয়ে দেওয়া। অবান্তর কথা, এই অবান্তর কথার কোনো উত্তর আমি দেব না। আমাদের সিদ্ধান্ত নেবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে আমাদের কাছে শিরোধার্য। আমি ওই উদয়ন গুহর কথার, অবান্তর কথার কোনো মন্তব্য করব না, কোনো উত্তর দেব না। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শাশুড়ি এবং বৌমার প্রসঙ্গ টেনে এনে কি নবীন প্রবীণদের কথাই বলতে চাইছেন উদয়ন গুহ? সেক্ষেত্রে প্রবীণ বলতে কি নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন রাজ্যের মন্ত্রী? উদয়ন আগে ফরওয়ার্ড ব্লক করতেন। 2015 সালে তিনি তৃণমূলে যোগ দেন। তাঁর বিরোধী বলে পরিচিত রবীন্দ্রনাথ পার্থ অনেক আগে থেকেই তৃণমূল করেন। দলে তাঁর সমালোচকদের খোঁচা দিয়ে উদয়ন বলেন, এই মাঠে যাদের দেখতে পাচ্ছি তাদের অধিকাংশই লাল তৃণমূল। এই জেলার কিছু নেতা আমার নামকরণ করেছে লাল তৃণমূল। হ্যাঁ, আমার শরীরের প্রত্যেকটি রক্তবিন্দুর রং লাল। বিজেপি যখন মেরে আমার হাত ভেঙে দিয়েছিল, ডাক্তার যখন কলকাতায় আমার হাতে অপারেশন করে লোহার রড ঢুকিয়ে সেই ভাঙা হাড়কে জোড়া লাগিয়েছে, তখনও লাল রঙের রক্ত বেরিয়েছে। রক্তের রংটা কিন্তু কখনো সবুজ হয়ে যায় না, রক্তের রংটা লালই থাকে, সেটা যে দলেই যে থাকুক না কেন, বা 1998-এর তৃণমূলই হোক, আমার মতন 2015-এর তৃণমূলই হোক, বা যারা পরে এসছেন তাদের। যে লোকগুলো বছরের পর বছর বামফ্রন্টকে ভোট দিয়েছেন, তারা মত বদলে তৃণমূলকে ভোট না দিলে দল ক্ষমতায় আসতে পারত না। রাজনীতির কারবারিদের মতে দলে তার বিরোধী এবং শীর্ষ নেতৃত্বকে বার্তা দিতেই উদয়ন মেখলিগঞ্জের মঞ্চকে বেছে নিয়েছিলেন। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। কিন্তু আস্তে আস্তে ওই বউ বাড়ির দেওয়া। পুরুলিয়ার নিতুরিয়ায় বেআইনি বিদেশি মদের কারখানায় হানা পুলিশের। বেআইনি কারখানাটি গড়ে উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়কের জমিতে, দাবি বিরোধী শিবিরের। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে নকল মদের কারখানায় অভিযান চালিয়েছিল বিশাল পুলিশ বাহিনী। উদ্ধার করা হয় ৭৫,০০০ বিদেশি নকল মদের বোতল। বিভিন্ন নামি দামি সংস্থার মদের বোতল, নকল ছিপি, লেবেল মেলে পুলিশি অভিযানে। অভিযোগ, নকল মদ তৈরি করে বাজারজাত করা হতো সেই মদ। অধিকাংশ চলে যেত ভিন রাজ্যে। আর এই নকল মদের কারবার গড়ে উঠেছে প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির জমিতেই, দাবি বিজেপির। ওই বেআইনি মদের কারখানার মালিক যে আমি জানতে পারলাম প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরির তত্ত্বাবধানেই চলছে। তো আপনারা তো ভালো করে জানেন যে সারা পশ্চিমবঙ্গে একটা আপাদমস্তক দুর্নীতিবাজ সরকার চলছে। এই সরকারের আমলে বেআইনি মদ তৈরির কারখানা, বেআইনি অস্ত্র তৈরির কারখানা, বেআইনি বোমা তৈরির কারখানা তৈরি হবে, এটাই তো স্বাভাবিক। পুলিশ ঘটনাস্থল থেকে মোটে 9 জনকে গ্রেপ্তার করে, যার মধ্যে বেশ কিছু জন নাবালকও ছিল বলে জানা গিয়েছে। দোষী যেই হোক না কেন কড়া শাস্তি মিলবে, বললেন তৃণমূল জেলা সভাপতি। পুরো বিষয়টাই পুলিশ তদন্ত করছে এবং তদন্তের পর জানা যাবে কে বা কারা জড়িত আছে। তাই এখনই কোনো মন্তব্য করা ঠিক না।
তারপরেও যদি কোথাও কোনো আমাদের দলীয় কোনো ব্যক্তি যদি জড়িত থাকে অবশ্যই সেটা ব্যবস্থা নেওয়া হবে এবং আইনের পথে চলবে, সেক্ষেত্রে দল পাশে দাঁড়াবে না। অভিযোগ, পুলিশের নাকের ডগায় দীর্ঘদিন ধরে বেআইনি মদের কারবার চলছিল। এতদিন পর কেন হুঁশ ফিরল প্রশাসনের, উঠছে প্রশ্ন। ওয়ার্কআউট করে আমরা প্রায় ৭৫,০০০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আমরা সিজ করি, যেগুলো অ্যাকচুয়ালি ওই ইলিগালি ম্যানুফ্যাকচার করা হচ্ছিল, স্পুরিয়াস ড্রাগ বা স্পুরিয়াস অ্যালকোহল। তো সেগুলোকে আমরা সিজ করি। আমরা মোট 9 জন আসামিকে ওখান থেকে অ্যারেস্ট করি। 9 জনকে যাদের পাওয়া গেছিলো তাদের মধ্যে তাদেরকে আমরা ফরওয়ার্ড করেছি। এখানে কিছু চাইল্ডকেও লেবার হিসাবে কাজ করানো হচ্ছিল, সেটাও আমরা ওখানে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করেছি। অভিযোগ কি আদৌ সত্যি? প্রাক্তন তৃণমূল বিধায়কের জমিতেই কি গড়ে উঠেছিল বেআইনি মদের বিপুল কারবার? আদতে এই নেপথ্যে কে বা কারা, খতিয়ে দেখছে পুলিশ। পুরুলিয়া থেকে শওকত আলীর রিপোর্ট, কলকাতা টিভি। মেয়েকে নিয়ে পালিয়ে যাওয়ায় ছেলের বাবাকে পিটিয়ে খুন যুবতীর পরিবারের। ধূপগুড়ি সাকুয়াঝোড়া এলাকার ঘটনা। নিহত মুরারি মজুমদারের পরিবারের তরফে মেয়ের বাবা সহ পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। সাকুয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুমিত মজুমদার নামে এক যুবক স্থানীয় এক যুবতীর সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন। ওদিকে মেয়ে সুমিতের সঙ্গে পালিয়েছে খবর পেয়ে যুবকের বাড়িতে চড়াও হন মেয়ের বাবা সহ পরিবারের সদস্যরা। তাণ্ডব চালানোর পাশাপাশি মেয়েকে খুঁজে এনে না দিলে প্রাণনাশের হুমকি দেন। হুমকির মুখে ছেলের খোঁজ শুরু করে পরিবার। এই আবহে খবর মেলে আলিপুরদুয়ার জেলার ফালাকাটার ধনিরামপুর ১ নম্বর পঞ্চায়েতে এক মন্দিরে বিয়ে করেছে তারা। সেখান থেকে ছেলে ও মেয়েকে নিয়ে আদালতের দ্বারস্থ হয় পরিবার। সেখানে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি দেয় তারা। অভিযোগ, আদালত থেকে বেরোনোর সময় মেয়েকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বাবা, কিন্তু সফল হননি। বড় বড় এরকম রড বড় বড় কাঠের বাটা সবার হাতে ঢুকে একসাথে ৪০-৫০ জন লোক ঢুকার পরে বাড়িতে লোক ছিল মাত্র ৪ থেকে ৫ জন। তারপরে ওদেরকে জবরদস্তি অ্যাটাক করে মেয়েকে দুজনে টেনে নিয়ে যায় এবং ওই অমিতের বাবাকে রড দিয়ে পিটিয়ে একদম মারতে থাকে আর ৪-৫ জন এভাবে পা দিয়ে ঘুরিয়ে মারতে থাকে। এরপর বৃহস্পতিবার রাতে সুমিতের বাড়ি গিয়ে হামলা চালায় মেয়ের পরিবারের সদস্যরা। মারধর করা হয় ছেলের বাবা মুরারি মজুমদারকে। এমনকি সুমিতের পরিবারের এক অন্তঃসত্ত্বা বধূকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। আহত মুরারি বাবুকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। প্রথম দিন থেকেই হুমকি দিচ্ছে। প্রথম দিনে ওরা যে গেছে, ঠিক আছে, প্রথম দিকে রাতে আসছে, রাত থেকে ওদিন থেকেই ওরা হুমকি দিচ্ছে যে আমরা কিছু একটা করবই, ঠিক আছে। এই কথা পুলিশকে তো জানানো হয়েছিল? হ্যাঁ, সবকিছু জানানো হয়েছিল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় তরুণীর বাবার বিরুদ্ধে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। জলপাইগুড়ি থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি। পরনে শাড়ি, ফুটবল পায়ে মাঠময় ছুটে বেড়ালেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলারা। খেলা শেষে মিলল পুরস্কারও। ঘরকন্যা ছেড়ে এক ব্যতিক্রমী দিন দেখলেন তারা। যে রাঁধে সে চুলও বাঁধে, বাংলা প্রবাদটির জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে উঠলেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মহিলারা। শাড়ি পরে পায়ে বল নিয়ে ছুটলেন গোটা মাঠময়। আমার এই ফুটবল খেলা প্রথম নয়, আর একবারও হয়েছে, সেবারেও আমি চান্স নিইনি। তো আমরা গ্রামের মহিলারা ঘর থেকে যে বেরোতে পেরেছি, এটাই সব থেকে বড় কথা। আর আমরা দেখে এসেছি কিন্তু বেটা ছেলেরাই সবসময় ফুটবলে খেলে, যে মেয়েরা খেলতে পারে, এটা এখন আমার অভিজ্ঞতা এসছে আর আমারও খুব ভালো লেগেছে। ঘর সামলানো, স্বামী সন্তানের দেখভাল রোজ নামচা তাঁদের। ফুটবল, হকি, স্পেসে মেয়েরা পাড়ি জমালেও তাঁদের জীবন পড়ে রয়েছে মধ্যযুগে। এবার সেই সুন্দরবনের মহিলারা পায়ে ফুটবল নিয়ে নেমে পড়লেন মাঠে। একঘেয়েমি কাটিয়ে যেন এক মুঠো অক্সিজেন তাঁদের জীবনে। জীবনে খেললাম, কোনোদিন তো কোথাও খেলিনি, তাই খুব ভালোই লেগেছে, ভয়ও লাগছিল। যেতে হারাটা কোনো ব্যাপার না, কিন্তু খেলতে পেরেছি মাঠে এসে, এটাই আমাদের ভালো। আমার অভিজ্ঞতা, আমি কোনোদিন খেলিনি, এই সবে আমার হাতে খড়ি, আমি কোনোদিন খেলিনি। তা খেলে অভিজ্ঞতা হলো যে ভালো, এরকম যেন খেলতেই পারি। আবার খেলে তো জিতেও গেছেন, কেমন লাগছে? সত্যি জিতে খুব ভালো লাগলো। বাসন্তী ব্লকের রানীগড় গ্রামের এক বিশেষ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
হেমা, মনোরমা, বন্দনারা ফুটবল পায়ে দাপিয়ে বেড়ালেন। ফুটবল খেলায় অংশগ্রহণ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত তাঁরা। আমার খুব ভালো লেগেছে। প্রথমবার বাড়ির বাইরে বেরিয়ে খেলে প্রাইজ নিয়েছি, এটি সব থেকে বড় আনন্দ ছিল। খেলা শেষে মিলেছে পুরস্কার, দারুণ খুশি সকলে। এটা যেন বাড়তি পাওনা তাদের কাছে। আয়োজকদের দাবি, সুন্দরবনের মহিলাদের প্রতিভাকে সবার সামনে তুলে ধরার জন্যই এই আয়োজন। রাজু দাসের রিপোর্ট, কলকাতা টিভি। 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো। অগ্নিমূল্য, বাজার দর, ফল থেকে সবজি দাম চড়া, মধ্যবিত্তের নাভিশ্বাস। মানিকতলা বাজার ঘুরে দেখল কলকাতা টিভির প্রতিনিধি। বসন্ত পঞ্চমীর সকালে বাগদেবীর আরাধনা। রাজ্য জুড়ে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি। বাজারে আগুন, ফল থেকে সবজির দামে। পুজোর আগে মানিকতলা বাজার ঘুরে দেখল কলকাতা টিভি। 2রা ফেব্রুয়ারি বাগদেবীর আরাধনায় মাতবে বাংলা। তার আগে বিভিন্ন বাজারে সরস্বতী পুজো নিয়ে ক্রেতাদের ভিড়। সবজি থেকে ফল বিক্রিতে ব্যস্ত বিক্রেতারা। তবে ক্রেতারা জানাচ্ছেন যে সবজির দাম কিছুটা নাগালে থাকলেও ফলের দাম কিন্তু বেশ কিছুটা আকাশ ছোঁয়া। তাই এই বাগদেবীর আরাধনায় মা লক্ষ্মীকে সঙ্গত করেই কিছুটা বেশি দাম দিয়েই তাদের ফল কিনতে হচ্ছে। অন্যদিকে বিক্রেতাদের বক্তব্য যে যেভাবে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে বৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, তাতে সবজির দাম নাগালে আনা সম্ভব হয়নি। সেই কারণেই সবজির দাম কিছুটা থাকলেও ফলের দাম কিন্তু বেশ কিছুটাই রয়েছে। সবজির দাম কিছুটা কম থাকলেও ফলের দাম আকাশ ছোঁয়া বলছেন ক্রেতারা। ফলের দাম তো প্রচুর, মানে আপনার তো শশা তো মানে 70 থেকে 80 টাকা কিলো ছাড়া তো নেই। এমনি কুল তো আপনার 100 টাকা কিলো এখনও হয়ে আছে। ফলের দাম প্রচুর। কমলা লেবু তো আপনার ধরুন না 10 টাকার নিচে নেই একটা পিস। উপলক্ষে, পুজো উপলক্ষে একটু ফলের বাজার তো প্রত্যেক বছরই এরকম বাড়ে, দরটা বাড়ে। আর এমনি সবজিরও সেরকম, যেরকম প্রত্যেক বছরে যেরকম কমে, সেই তুলনায় এই বছরে তো কমতে দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, জানি না কি হচ্ছে না হচ্ছে। এই মনে করুন 100 টাকা বাজার নিয়ে আসলে কোনো কিছু নিতেই পাচ্ছি না। আলু এই সময় আলু 10-12 টাকা কিলো হয়, সেখানে আলু 20 টাকা করে। কড়াইশুঁটি 50 টাকা 40 টাকা করে কড়াইশুঁটি। তা মানুষ খাবেটা কি? মানিকতলা বাজারে ফলের দাম। আপেল 150 টাকা কেজি, পেয়ারা 80 টাকা কেজি, কমলা লেবু 10 টাকা পিস, মুসম্বি লেবু 10 টাকা পিস, শাকালু 40 টাকা কেজি, শশা 50 টাকা কেজি, কুল 80 টাকা কেজি, আঙুর 150 টাকা কেজি। সবজির দাম: আলু 25 টাকা কেজি, বেগুন 40 টাকা কেজি, টমেটো প্রতি কেজি 20 টাকা, কড়াইশুঁটি 25 টাকা কেজি এবং ফুলকপি 10 টাকা করে পিস, বাঁধাকপি 20 টাকা কেজি। বিক্রেতারা জানালেন ফল ও সবজির দাম চড়া, ফলে লক্ষ্মী লাভে সমস্যা। এখন সরস্বতী পুজো বাজার এখনো শুরুই হয়নি। টুকটাক 2-1 নিচ্ছে, তবে আশা করছি লোকে সব দোকানদার কালকের থেকে শুরু হবে। এখন কোনো কাস্টমার বলে না এই মালের দাম বেশি, ওই মালের দাম বেশি, তাও বলে না। সব তো ফাও দাম মনে হয়। চাষিরা তাদের তো পয়সা পাচ্ছে না। চাষিরা চাষ করে যে যা খরচা হয়েছে সেই পয়সা তো পাচ্ছে না। ফুলকপি ছেঁচা, বেগুন ছেঁচা, টমেটো ছেঁচা, এগুলো সব অবিক্রি হয়ে গেছে। এখন পাড়ায় পাড়ায় পাওয়া যায়, বাজারে কে আসবে বলো তো? এখন পুজো পাটের বাজার নেই। আগে আগে পুজো পাটের বাজার হতো, গোটা সেদ্ধ ফোটা সেদ্ধর বাজার হতো, এখনও ওই বাজার নেই। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এই পর্যন্তই। আপনি দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।